নমস্কার, আরেকটি ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব অভিযোজন, বেঁচে থাকার কৌশল। আমরা অভিযোজন জানার জন্য আচরণ ও অভিযোজন এই সম্পর্কে একটু সম্যক ধারণা নেই। প্রতিটি জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। এই কৌশলের বহিঃপ্রকাশ ঘটে তার আচরণে। যেমন আমরা দেখি ব্রিডিং সিজনে ব্যাঙ ডাকে, তারপর ময়ূর তার পেখম তোলে বা পেখম মেলে, আবার এলিফ্যান্ট সিল দল বেঁধে ডাঙায় চলে আসে। অর্থাৎ এই সমস্ত কৌশল তারা অবলম্বন করে কী জন্য? বেঁচে থাকার জন্য। এবং এই সমস্ত কৌশলের বহিঃপ্রকাশ কীভাবে ঘটায়? আচরণের মধ্য দিয়ে। তাহলে আমরা বলতে পারি আচরণ যদি কারণ হয়, অভিযোজন অবশ্যই তার ফল। ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু কারণ এবং ফলাফল এই দুটি ঘটনা জীবজগতে প্রতিনিয়ত ঘটে চলছে, তাই বলাই যায় বিবর্তন প্রক্রিয়াটি চলমান এবং একমুখী। বিবর্তন প্রক্রিয়াটি চলমান এবং একমুখী। আচ্ছা, এবার আমরা পড়ব আচরণ কাকে বলে। আচরণ হচ্ছে পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে কোনো একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন যে ক্রিয়া করে সেটাই তার আচরণ। যেমন আমরা যদি একটি পাথর ছুঁড়ে মারি একটি সাপকে, সাপ কিন্তু গর্তের ভিতরে ঢুকে যাবে, ঠিক কি না? ঠিক একইভাবে যদি আমরা গাছে যদি একটা পাখিকে ঢিল ছুঁড়ি, পাখিটি কিন্তু উড়ে গিয়ে অন্য গাছে গিয়ে বসবে। অর্থাৎ পরিবেশের কোনো প্রভাবে বা কোনো ইঙ্গিতের দরুন অথবা কোনো জীবের ক্রিয়ার ফলে কোনো একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন যে ক্রিয়া করে সেটাই হলো তার আচরণ। এবার আচরণের বা বিহেভিয়ার কি কোনো গুরুত্ব রয়েছে? অবশ্যই গুরুত্ব রয়েছে। প্রাণীর অস্তিত্ব রক্ষায় সাহায্য করে আচরণ বা বিহেভিয়ার। এছাড়া জনন প্রক্রিয়ায় সাহায্য করে থাকে, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বলবার চেষ্টা করলাম। ওকে, এবার আমরা জানব অভিযোজন কাকে বলে। কোনো নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা এবং জনন সম্পন্ন করার জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। অভিযোজন হলো জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ এবং আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। আগে আমরা অভিযোজন বলতে বুঝতাম যে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কোনো একটি জীব তার আকার, শারীরবৃত্তীয় অবস্থান বা ক্রিয়াকলাপ এবং আচরণের যে পরিবর্তন ঘটায় তাকেই অভিযোজন বলি। এখন আমরা পরিবর্তনশীল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে না বলে আমরা বলতে যাচ্ছি যে নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা এবং জনন সম্পন্ন করার জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়া ও আচরণের যে পরিবর্তন তাকেই আমরা অভিযোজন বলি। এক কথায়, যখনই পরিবেশের কোনো ধরনের ইঙ্গিত বা জীবের কোনো ক্রিয়ার ফলে একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন যে ক্রিয়া করবে সেটা আচরণ, এবং এই আচরণটাই আলটিমেটলি ফল হয়ে দাঁড়াবে কিসের? অভিযোজনের। আচরণ হলো কারণ, অভিযোজন হলো ফল। আচরণ হলো কারণ, অভিযোজন হলো ফল, যেটা আমি একটু আগেই বললাম। তাহলে পরিবর্তনশীল পরিবেশে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের যে পরিবর্তন তাকেই অভিযোজন বলি। আরেকবার পড়ছি, নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা এবং জনন সম্পন্ন করার জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে বলা হয় অভিযোজন। আচ্ছা, তোমাদের সিলেবাসে যে অভিযোজনের পড়তে দিয়েছে, প্রথম হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। অঙ্গ সংস্থানগত অভিযোজন প্রথম ক্যাকটাস। আমরা জানি একটি ক্যাকটাস যেখানে জন্মায় সেটা সাধারণত জলশূন্য এলাকা, ডিজার্ট, অত্যন্ত গরম। আচ্ছা, সেই সমস্ত পরিবেশে একটি ক্যাকটাস কী আচরণগত বা অঙ্গ সংস্থানগত বা অন্য শারীরবৃত্তীয় পরিবর্তন করবে, সেগুলিই ক্যাকটাসের অভিযোজন হবে। তো ক্যাকটাসের আচরণগত অভিযোজন সেরকম হবে না, কারণ ক্যাকটাস একটি উদ্ভিদ। তাহলে ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজনগুলি আমরা পড়ব। আচ্ছা, ক্যাকটাসকে আমরা জেরোফাইটও বলি বা জাঙ্গল উদ্ভিদও বলি। জল সংরক্ষণের জন্য মূলত অভিযোজনটি হয়। এদের মূলটি সুদীর্ঘ হয়, খুব লম্বা হয়, সবুজ ও রসালো কাণ্ড থাকে এদের, যাতে করে জলগুলো সংরক্ষিত থাকতে পারে এবং
পাতার কণ্টকে রূপান্তর, অর্থাৎ পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয় এবং কাণ্ড ও পাতা কিউটিকাল আচ্ছাদিত থাকে যাতে করে বাষ্পমোচনে যে অতিরিক্ত জল সেটা নির্গত হয়ে যেতে না পারে। আচ্ছা, পরে আমরা পড়ব রুই মাছের পটকা। রুই মাছের পটকা জলে ডুবতে ও ভেসে উঠতে সাহায্য করে মাছকে। আচ্ছা আচ্ছা, পটকার মধ্যে দুটি প্রকোষ্ঠ থাকে, একটি অগ্রপ্রকোষ্ঠ আর একটি পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠের একটি গ্যাস উৎপাদনকারী গ্রন্থি, যাকে আমরা রেড গ্রন্থি বলি, এই সমস্ত জায়গায় একটি রেড গ্রন্থি থাকে এবং রেড গ্রন্থি থেকে যখন গ্যাস নিঃসরিত হয় তখন অগ্রপ্রকোষ্ঠটি ফুলে যায় বা আয়তনে বেড়ে যায়, ফলে এর আপেক্ষিক গুরুত্বটি বেড়ে যায়। আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় কেন? কারণ রেড গ্রন্থি যখন গ্যাস খরিত করে, অগ্রপ্রকোষ্ঠ যখন ফুলে যায় তাহলে মাছটাও একটু ফুলে যায়, ফলে মাছ একটি নির্দিষ্ট আয়তনের স্থান থেকে জল অপসারিত করে, ফলে যে ভেসে ওঠা, জলের উপরে ভেসে ওঠার যে ফিজিক্স এর পিছনে রয়েছে, যেটা আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব, সেটা বেড়ে যায়, ফলে তো মাছ ভেসে ওঠে। ঠিক এখানে আরেকটি জিনিস রয়েছে পশ্চাৎ প্রকোষ্ঠে আগে, সেটাকে বলা হয় ভালভ। এই ভালভটি প্রয়োজনে খুলতেও পারে, বন্ধ হতে পারে। যদি এই ভালভটি খুলে যায় তখন সেই গ্যাস ওখান থেকে এই প্রকোষ্ঠে প্রবেশ করে। এই প্রকোষ্ঠের নাম পশ্চাৎ প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠের ঠিক এই জায়গায় রয়েছে একটি গ্যাস শোষণকারী একটি সিস্টেম, যেটাকে আমরা রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক বলি। এই রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক সেই গ্যাসটাকে যখন শোষণ করে নেয় তখন এই পটকাটি চুপসে যায়, ফলে মাছের যে আপেক্ষিক গুরুত্ব সেটা হ্রাস পায়, ফলে আপেক্ষিক গুরুত্ব হ্রাস পাওয়ার জন্য মাছটি জলে ডুবে যায়। অর্থাৎ এই পটকার সাহায্যে কিন্তু মাছ জলের উপরে উঠতে বা ভাসতে এবং জলের নিচে ডুবে যেতে পারে। দুটি প্রকোষ্ঠ, একটা অগ্রপ্রকোষ্ঠ, এখানে থাকে হচ্ছে রেড গ্রন্থি এবং এই পশ্চাতে থাকে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক। ওকে, নেক্সট হচ্ছে পায়রার বায়ুথলি। পায়রার 9টি বায়ুথলি রয়েছে, এগুলি প্রত্যেকটি ব্রঙ্কাস থেকে উৎপন্ন হয়েছে। পায়রার বায়ুথলির ফলে যে যে সুবিধাগুলি হয়েছে, কারণ পায়রা আমরা জানি এটি উঠতে পারে, ওড়ার জন্য এদের অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন শ্বসন ক্রিয়ার জন্য। তাহলে এই পায়রার বায়ুথলি কী কী সাহায্য করে? এক নম্বর হচ্ছে অতিরিক্ত বায়ু সঞ্চয় করে রাখে, যেটা শ্বসনে সাহায্য করে, দেহকে হালকা রাখে, ফলে উঠতে সাহায্য হয়। আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে, ফলে সে যে অনেকক্ষণ ধরে উঠতে পারে এবং দেহের ভারসাম্য রক্ষা করে, কারণ 9টি বায়ুথলির মধ্যে 4টি একদিকে থাকে, 4টি অপর দিকে থাকে, আর মাঝখানে একটি থাকে, ফলত হয় কি একটা ভারসাম্য বজায় থাকে। নেক্সট আমরা পড়ব হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন সুন্দরী গাছ। আমরা জানি সুন্দরী গাছ সাধারণত লবণলম্বু উদ্ভিদ নামে পরিচিত। এরা লবণাক্ত জলভূমিতে, কর্দমাক্ত জলভূমিতে জন্মায় এবং এদের অভিযোজনটি লবণ সহনের অভিযোজন, অর্থাৎ অতিরিক্ত লবণ আছে সেই জায়গায় বাঁচবে। আমরা জানি যে হ্যালোফাইট একমাত্র সেই সমস্ত কর্দকা কাদাযুক্ত মাটিতে জন্মাতে পারে যেখানে বিভিন্ন ধরনের লবণ সেই লবণগুলি থাকে এবং লবণের ঘনত্ব এত বেশি থাকার দরুন জলে দ্রবীভূত লবণের পরিমাণ বেশি থাকার দরুন জলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কম, ফলে এদের এখানে জল থাকলেও সেই জল থেকে অক্সিজেন তারা গ্রহণ করতে পারে না, তাই জন্য এদেরকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তাহলে এরা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় কারা? যে না, এরা এই সমস্ত লবলম্বু বা হ্যালোফাইট উদ্ভিদ। একটি উদাহরণ হচ্ছে সুন্দরী গাছ, যেমন আমাদের সুন্দরবন যে অঞ্চল রয়েছে সেখানে এই সমস্ত গাছ দেখা যায়, ম্যানগ্রোভ যে ইকোসিস্টেম সেখানে। আচ্ছা, সুন্দরী গাছের অভিযোজন তাহলে কি বললাম? লবণ সহনের জন্য অভিযোজন, এখানে অক্সিজেন গ্রহণ এবং লবণ বর্জন, এটাই থাকবে তার মূল মোটো। আচ্ছা, মূলের অভিযোজন কী হয়? শ্বাসমূল দেখতে পাওয়া যায় এখানে, কারণ যেহেতু শরীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়, জলে ডিজলভ অক্সিজেন তারা গ্রহণ করতে পারে না, তাই পরিবেশ থেকে তারা অক্সিজেন গ্রহণ করে, তাই গ্র্যাভিটির বিপরীত দিকে অর্থাৎ ভূমি ভেদ করে কিছু মূল মাটির উপর থেকে বেরিয়ে আসে, তাদেরকে বলা শ্বাসমূল। যেমন এখানে দেখতে পাচ্ছি ছবিতে, এই প্রত্যেকটি একটা করে শ্বাসমূল। ওকে, এগুলো শ্বাসমূল। আচ্ছা,
এই শ্বাসমূলের মাথায় নিউম্যাটাফোর থাকে, যে নিউম্যাটাফোর দিয়ে তারা অক্সিজেন আদান প্রদান করতে পারে। আচ্ছা, মানে শ্বাসমূলকে ইংরেজিতে অ্যাকচুয়ালি নিউম্যাটাফোর বলা হয়। এখানে এই সমস্ত শ্বাসমূল বা নিউম্যাটাফোর দিয়ে তারা যেমন অক্সিজেনও গ্রহণ করতে পারে, এবং এই নিউম্যাটাফোরের যে কি বলবো ত্বক রয়েছে, ঠিক আছে, এই সমস্ত শ্বাসমূল বা নিউম্যাটাফোরের ত্বক এটা প্রচণ্ড পুরু, অত্যন্ত পুরু হওয়ার দরুন লবণ শোষণে বাধাপ্রাপ্ত হয়। ফলে লবণও শোষণ হয় না, কিন্তু অক্সিজেন শোষণ হয়। আমাদের টার্গেট কি? অক্সিজেন শোষণ, আর যে সমস্ত ডিজলভ সল্ট আছে সেইগুলোকে বর্জন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শ্বাসমূল বা নিউম্যাটাফোর দিয়ে তারা অক্সিজেন শোষণ করতে পারে এবং সল্ট বর্জন করতে পারে। কারণ যেহেতু মূল এই সমস্ত নিউম্যাটাফোর বা শ্বাসমূলের যে অগ্রভাগ এটা পুরু, তাই এখানে অতি সহজে লবণ প্রবেশ করতে পারে না। আচ্ছা, কাণ্ডের অভিযোজন অতিরিক্ত লবণ সঞ্চিত রাখতে পারে, এই সমস্ত কাণ্ড এদের রয়েছে, এবং পাতায় লবণগন্ধি থাকার দরুন পাতায় অতিরিক্ত লবণ তারা সঞ্চয় করে রাখতে পারে। ঠিক আছে, এই হলো সুন্দরী গাছের অভিযোজন। আচ্ছা, নেক্সট পড়ব উট। আচ্ছা, উটের অভিযোজনটি মেনলি কিসের উপর নির্ভরশীল হবে? আমরা জানি উট একটি মরুভূমির একটি প্রাণী, অত্যন্ত গরম এবং পানি শূন্য স্থানে বা জল শূন্য স্থানে তারা বসবাস করে। তাহলে জলের অপচয় রোধ করাটাই তাদের মূল লক্ষ্য থাকবে। আচ্ছা, উটের কুজ রয়েছে, যেই কুজে জল সঞ্চয় করে রাখতে পারে, ফলে তারা একইবারে অনেক বেশি বেশি জল তারা একবারেই গ্রহণ করে নেয়, পরে সেটা উটের কুজে তারা সংরক্ষিত করে রাখে। এছাড়া উটের মধ্যে ফ্যাট রয়েছে, সেই ফ্যাট জারিত হয়ে প্রয়োজনে জলের চাহিদা তারা মেটাতে পারে। 100 গ্রাম ফ্যাট থেকে 120 গ্রাম জল উৎপন্ন হয়। অর্থাৎ যখন জল থাকবে না তখন কুজের মধ্যে যে ফ্যাট আছে সেই ফ্যাট থেকে কিন্তু তারা জল পেতে পারে জারণ প্রক্রিয়ায়। আচ্ছা, এরা প্রায় 50-49 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও কিন্তু ঘামে না, অর্থাৎ শরীর থেকে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায় না। আচ্ছা, পরিত্যক্ত জলীয় বাষ্প পুনরায় এরা শোষণ করে। এদের যে যখন এরা নিঃশ্বাস ত্যাগ করে তখন যে পরিত্যক্ত যে জলীয় বাষ্প আছে সেটা নাসাপথের বিভিন্ন মিকোজ স্তর দ্বারা পুনরায় শোষিত হয়। ঠিক আছে। আচ্ছা, এদের যে ওয়াটার স্যাক রয়েছে এখানে প্রচুর পরিমাণে জল সঞ্চিত থাকে, প্রায় অ্যাট এ টাইম তারা প্রায় কয়েক 50, 60, 70, 80 লিটার করে জল পান করে, এবং তাদের যে ওয়াটার স্যাক আছে সেখানে প্রায় 40 থেকে 50 লিটার জল সঞ্চয় করে রাখা যায়। আচ্ছা, এদের কিডনির যে হেনরির লুপ রয়েছে নেফ্রনে, সেই নেফ্রনে হেনরির লুপ অনেকটা লম্বা, ফলে পুনঃশোষণ হয় জলের। এছাড়া এদের যে ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্ত কিন্তু অনেকটা প্যাঁচানো, অনেকটা লম্বা, ফলে সেখানেও কিন্তু জলের শোষণ হয়। ঠিক আছে। আচ্ছা, এছাড়া উটের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি রয়েছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি, সেই আরবিসি প্রায় 240% পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং তাও কোনো হিমোলাইসিস ঘটে না, অর্থাৎ আরসিবি বা লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল, সেটা বাস্ট হয়ে যায় না। অর্থাৎ এদের আরসিবি প্রায় 240% বৃদ্ধি পেতে সক্ষম, এবং প্রচুর জল আরবিসি দিয়ে ভিতরে প্রবেশ করলেও আরবিসি কিন্তু হিমোলাইসিস বা ফেটে যায় না। ঠিক আছে। আচ্ছা, এদের আরবিসি ক্ষুদ্র এবং ডিম্বাকার হওয়ার দরুন এদের জলহীন অবস্থাতে সরু রক্তজালকের মধ্য দিয়ে সহজেই এরা প্রবাহিত হতে সক্ষম হয়। অর্থাৎ যখন জল থাকবে না তখনও কিন্তু আরবিসি প্রবাহিত হতে পারে, এবং যখন অতিরিক্ত জল হয় তখন কিন্তু আরবিসি বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ এই সমস্ত অভিযোজন কিন্তু তারা শো করে। আচ্ছা, এরপর আসে আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজন আমরা পড়ব হচ্ছে শিম্পাঞ্জি এবং মৌমাছি। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কি হয়? শিম্পাঞ্জি বিভিন্ন সমস্যার সমাধান করে। বলে রাখি, এই ভদ্রমহিলার নাম হচ্ছেন জেন গুডাল। এই ভদ্রমহিলা জেন গুডাল, ইনি শিম্পাঞ্জির বিহেভিয়ার নিয়ে অনেক গবেষণা করেছেন, এবং গবেষণা করার পর উনি সিদ্ধান্তে আসেন যে শিম্পাঞ্জি গাছের ডাল ভেঙে খাবার বা উই পোকা সংগ্রহ করে। এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে শিম্পাঞ্জি, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা গাছের ডাল, ওই গাছের ভিতরে গর্তর ওখানে যে উই পোকা যে বাসা বেঁধেছে সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে সেখান থেকে উই পোকা বের করে সেটা কিন্তু খাবার হিসেবে সে নেবে। আচ্ছা, এছাড়া কাঠের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে শিম্পাঞ্জি।
ভেষজ গাছের পাতা ভক্ষণ করে যখন অসুস্থ হয় তারা, পাতায় বাসা বানিয়ে বিশ্রাম নেয় এবং মানুষের আকার ইঙ্গিত বুঝতে পারে। এই সমস্ত আচরণগত অভিযোজন শিম্পাঞ্জি লক্ষ্য করা যায় এবং জেন গুরাল হচ্ছে শিম্পাঞ্জি নিয়ে অনেক গবেষণা করেছেন এবং শিম্পাঞ্জি বিশেষজ্ঞ তিনি একজন। আচ্ছা, এছাড়া এরপর দেখি মৌমাছি বার্তা আদান প্রদান, খাদ্য সংগ্রহ সন্ধানের জন্য বার্তা আদান প্রদান করে। এবং কার্ল ভন ফ্রিশ ইনি একজন কি বলবো ন্যাচারালিস্ট বা বিহেভিয়ারাল বায়োলজিস্ট, যিনি মৌমাছির নৃত্য প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন এবং নৃত্যের দুটি রূপ পর্যবেক্ষণ করেছিলেন, যাকে তিনি রাউন্ড ডান্স বা রাউন্ড নৃত্য বা গোল নৃত্য, ওয়াগেল ডান্স বা যেটাকে আমরা বাংলায় ঝাঁকুনি নৃত্য বলতে পারি, ওয়াগেল ডান্স এবং রাউন্ড ডান্স, এই দুটি ডান্স তিনি কথা বলেছেন। আচ্ছা, এই দুটি ডান্স সম্পর্কে একটু পড়ি। বলছে মৌচাক থেকে 25 থেকে 100 মিটার দূরে বা তার কাছাকাছি খাদ্য উৎসের জন্য রাউন্ড নৃত্য ব্যবহার করা হয়। রাউন্ড নৃত্য দিক নির্দেশমূলক তথ্য প্রদান করে না। রাউন্ড নৃত্য কখনোই দিক নির্দেশামূলক তথ্য প্রদান করে না। মৌমাছিরা মৌচাক থেকে বেরিয়ে এসে চারিদিকে উড়ে বেড়ায় এবং খাদ্যের উৎস খুঁজে বের করে এবং তারা জানে যে তার আশেপাশেই তাদের খাদ্য রয়েছে। অর্থাৎ মৌচাক থেকে স্বল্প দূরত্বে যদি মৌচাক থেকে স্বল্প দূরত্বে যদি ফুল কোথাও থাকে, ফুলের বাগান বা যেখান থেকে মধু সংগ্রহ করা যাবে, তাহলে এই প্রথম যে ডান্স, রাউন্ড ডান্স, এটা প্রদর্শন হয়। আচ্ছা, এরপর আসি ওয়াগেল ডান্স। খাদ্যের উৎস যত দূরে সরে যায় গোলাকার নৃত্যের স্থলাভিষিক্ত হয় ওয়াগেল ডান্স। এই ঝাঁকুনিপূর্ণ নৃত্য মৌমাছিদের ফুলের অবস্থান সম্পর্কে দুটি জিনিস বলে: মৌচাক থেকে দূরত্ব এবং দিক, অর্থাৎ কোন দিকে রয়েছে মৌচাক থেকে উৎসের দূরত্ব, মধুর উৎসের দূরত্ব, এবং কোন দিকে রয়েছে সেটা কিন্তু নির্দেশ করে। এই নৃত্যটি এটি একটি চিত্র আর্ট প্যাটার্ন, অর্থাৎ আর্টের মতো দেখো প্যাটার্ন, যা একটি কেন্দ্রীয় ওয়াগেল রান, এখান থেকে এই দূরত্বকে বলে ওয়াগেল রান, এবং দুটি রিটার্ন লুপ, এইদিকে একটা লুপ আর এদিকে একটা লুপ, দুটি রিটার্ন লুপ দিয়ে গঠিত। এই নৃত্য প্রেরিত তথ্যের 3টি প্রাথমিক উপাদান হলো দিক নির্দেশনা, দূরত্ব এবং খাদ্যের উৎসের গুণমান। এই দিক থেকে আমরা বলতে পারি ওয়াগেল ডান্স একটু দূরবর্তী স্থানে এবং সেটা মৌচাক থেকে কতটা দূরে এবং কোন দিকে এবং তার খাদ্যের যে গুণগত মান সেটা সম্পর্কে কিন্তু তথ্য দিয়ে থাকে। তো এই হলো তোমাদের সিলেবাসের অভিযোজন চ্যাপ্টার। থ্যাংক ইউ।